রাত তখন 2:08। রাজধানীর গুলশান 2 নম্বরের একটি বাসা ফিরোজা। এই অ্যাম্বুলেন্সের পেছনে ইতিহাস আছে এবং এই অ্যাম্বুলেন্সের ইতিহাসটা খুবই করুণ ইতিহাস। আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই। সেদিন মা অসুস্থ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, সেই মাকে রাজধানীর হাসপাতালে অ্যাম্বুলেন্স দেয়নি, জরুরি চিকিৎসার জন্য ইনজেকশন দেয়নি, সেই সন্তান প্রধানমন্ত্রী হয়েছেন। সেই প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ না হয়ে এই দেশের মানুষের জন্য, যেই দেশের হাসপাতাল একসময় বেগম খালেদা জিয়াকে মানে বর্তমান প্রধানমন্ত্রীর মাকে একসময় এই দেশের হাসপাতাল অ্যাম্বুলেন্স দেয়নি, সেই মায়ের সন্তান আজকে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই দেশের মানুষের জন্য সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল এবং বাংলাদেশে কিন্তু এটি প্রথম সেন্ট্রাল কেন্দ্রীয়ভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস। এই অ্যাম্বুলেন্স সার্ভিসটি মহাসড়কে থাকবে, প্রতি 10 কিলোমিটার পর পর আল্লাহ না করুক যখন কোনো দুর্ঘটনা হবে তখন যাতে দ্রুত অ্যাম্বুলেন্স সার্ভিসটি মানুষ পায়। জরুরি চিকিৎসার যেই সরঞ্জামাদি যেই উপকরণগুলো সেগুলোরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটা অ্যাম্বুলেন্সে আমাদের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকবে 24 ঘন্টায়। 2টা অক্সিজেন সিলিন্ডার আছে প্রতিটা গাড়িতেই এবং আধুনিক 3টা স্ট্রেচার এটার মধ্যে আছে, একটা হুইল চেয়ার, স্ট্রেচার। এর পেছনে একটা ঘটনা আছে, সেই ঘটনা হয়তো অফিসিয়ালি কোনো কাগজ কলমে লেখা নেই বা লেখা থাকবে না, কিন্তু সেই ঘটনাটা আমি একটু বলতে চাই। ক্যালেন্ডারের পাতায় তখন 22 জুন 2024। রাত তখন 2:08। রাজধানীর গুলশান 2 নম্বরের একটি বাসা ফিরোজা। এই বাসায় একজন মা, আজীবন সংগ্রামী মা বেগম খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হন। সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে টেলিফোন করেছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য। একটি ইনজেকশন অ্যাট্রোপিন, একটি ইনজেকশন অ্যাড্রেনালিন, 2 অ্যাম্পুল ইনজেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছি। সেই রাতে বেগম খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স এবং ইনজেকশন দেয়নি ইউনাইটেড হাসপাতাল। ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদেরকে ডিনাইড, কারণ তাদের বক্তব্য ছিল রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না, অর্থাৎ রোগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলে জরুরি চিকিৎসা পাবে, অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না। এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। 24 জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে একাধিক অনুষ্ঠানে যুক্তরাজ্যের অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে তারেক রহমান তার অভিজ্ঞতা তুলে ধরেন, কিন্তু একবারের জন্যও নিজে উল্লেখ করেননি যে বাংলাদেশে তার মাকে, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি হাসপাতাল অ্যাম্বুলেন্স আর ইনজেকশন দেয়নি। একবারও উল্লেখ করেননি তারেক রহমান। 2010 সালে এই ইউকেতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আলোচনা হচ্ছে, টিভিতে একটি অনুষ্ঠান দেখছি আমি। লেবার পার্টির সেই সময় টনি ব্লেয়ার গর্ডন ব্রাউনের কাছে ছেড়ে দিয়েছিল ক্ষমতা। সাথে আলোচনা হচ্ছে ক্যামেরুন কনজারভেটিভের যে প্রধান ব্যক্তি তখন ছিল, আর নিক ক্লেগ লিভ ডেমের যে প্রধান ছিল, তিনজনের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা আফসোস করি, আহা, বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এরকম হতো। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আলোচনার বিষয়বস্তুটি কি ছিল জানেন? স্বাস্থ্য ব্যবস্থারই একটি বিষয় ছিল, কোন দল জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে, কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কে করতে পারবে। ইউকের জনগণ যেরকম জানতে চায়, নিশ্চয়ই বাংলাদেশের জনগণ জানতে চায় হঠাৎ এমার্জেন্সিতে কতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্সের জন্য। আপনজন যখন অসুস্থ হয়ে কাতরাবে, নিশ্চয়ই আমরা সকলেই চাবো যে দ্রুত তাকে চিকিৎসা সেবা দিতে, এবং সেজন্য অ্যাম্বুলেন্সকে আমরা কল করব। সে অ্যাম্বুলেন্সটি দ্রুত যাতে আসতে পারে, দ্রুত যাতে আপনজনকে নিয়ে চিকিৎসকের কাছে চলে পৌঁছে যেতে পারে। দেশে আসার পর 2026 সালের 10 জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান আবারও যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা এবং তাদের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রসঙ্গ উল্লেখ করেন। 2008 সালে যাওয়ার পরে 2010 সালে সেখানে প্রথম একটি নির্বাচন আমি দেখেছিলাম। তো যেহেতু সেটি নির্বাচন ছিল, স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা ইন্টারেস্ট ছিল। টিভির সামনে বসে আমি ডিবেট দেখছিলাম। সেখানে দুজন নেতার মধ্যে, দুটি মেইন দলের নেতার মধ্যে, লেবার এবং কনজারভেটিভ, খুব দুঃখজনক হলো
বাংলাদেশ বাদই দিলাম, শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। গত 54-55 বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি। এটি খুবই দুঃখজনক ব্যাপার। তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল। খুব সম্ভবত তখন যতটুকু আমার মনে আছে, তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে 20 মিনিটের মতন সময় লাগতো আসতে অ্যাম্বুলেন্সের। একজন 1 মিনিট কমাচ্ছে, একজন 5 মিনিট কমাচ্ছে। এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে। এরপর 2026 সালের 19 জানুয়ারি বনানীতে সেখানকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ে ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। সেখানে আবারও এই অ্যাম্বুলেন্স প্রসঙ্গটি তুলে ধরেন। এবারও নিজের মায়ের প্রসঙ্গে একটি শব্দ উচ্চারণ করেননি তারেক রহমান। এই মুহূর্তে আপনার যদি হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা হয়, আপনি যদি একটা অ্যাম্বুলেন্স কল করেন, আপনি অ্যাম্বুলেন্স পাবেন না? পাবেন না। ঢাকা শহর, বাংলাদেশ বাদ দিলাম, খোদ ঢাকা শহরে there is no central ambulance system। চিন্তা করতে পারেন, আমি বলার আগ পর্যন্ত কেউ চিন্তা করেছিলেন ব্যাপারটা? বিএনপি কিন্তু ব্যাপারটা চিন্তা করেছে। আমি শিওর আপনারা এভাবে চিন্তা করেননি ব্যাপারটা, বিএনপি চিন্তা করেছে। অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রয়োজনীয়তা বিএনপি বা তারেক রহমান উপলব্ধি করেছেন যখন এই কথাটি বলছিলেন, তখন উপস্থিত সকলেই হাততালি দিচ্ছিলেন। কারণ তারা জানেন না তারেক রহমান এই কথাটি যে বলছেন তার ভেতরে কত রক্তক্ষরণ হচ্ছে, ভেতরে কি চাপা কষ্ট রয়েছে। শিওর আপনারা এভাবে চিন্তা করেননি ব্যাপারটা, বিএনপি চিন্তা করেছে। এই মুহূর্তে বাংলাদেশ বাদ দেন, খোদ ঢাকা শহর রাজধানী, এখানে কোনো সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সিস্টেম নাই। জেলা উপজেলা সব জায়গায় বাদই দিলাম আমরা। 2025 সালের 23 মার্চ প্রথমবার যখন তারেক রহমান যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে বক্তব্য দিচ্ছিলেন পর্যবেক্ষক হিসেবে, সাংবাদিক হিসেবে, সেদিন আমি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, তারেক রহমান কি শুধুমাত্র যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবার কথা বলার জন্যেই এই অ্যাম্বুলেন্স সার্ভিসের কথাটি বলেছেন? নিজের মাকে বাংলাদেশের রাজধানী ঢাকার কোনো একটি হাসপাতাল অ্যাম্বুলেন্স দেয়নি, সেই কথা কি তারেক রহমান ভুলে গেছেন, ভুলে যাবেন? এই প্রশ্ন সেদিন ওপেন মিডিয়া সেলের প্রতিবেদনে জাতির সামনে তুলে ধরেছিলাম। বক্তব্যে উল্লেখ না করলেও তিনি কি শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্যেই যুক্তরাজ্যের স্বাস্থ্যখাত নিয়ে কথা বলেছেন আর অ্যাম্বুলেন্স নিয়ে কথা বলেছেন? নিজের মাকে একটি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং একটি ইনজেকশন কোনো এক হাসপাতাল দেয়নি, সেটি কি তারেক রহমান একেবারেই ভুলে যাবেন, ভুলে গেছেন? তারেক রহমান ঠিকই ভুলে যাননি, ভোলার কথাও না, হয়তো তিনি নিজের মুখে আগে বলেননি। কিন্তু মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে যখন প্রবাসীরা বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলছিলেন, সেদিন উদাহরণ দেওয়ার জন্যে প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের মুখে তার মাকে অ্যাম্বুলেন্স না দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। এবং কেন তুলে ধরেছিলেন? যে প্রতিশোধ নিলে তো কারো কোনো লাভ হবে। আপনাদের হয়তো ভুলে গেছেন, সেই সময় হয়তো অনেকেই দেখেছেন, বাট এখন ভুলে গেছেন। আম্মা একবার না ভুলে গেছেন, যেটা আমি বলবো ভুলে গেছেন, ভুলাটাই স্বাভাবিক। সেটা হচ্ছে আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন, ঠিক আছে? এখন 1 মিনিট, আমি যেটা বলতে চাইছি দয়া করে একটু শুনুন। তারা সেটি দেয়নি অ্যাম্বুলেন্সটি। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না। যেই দেশের হাসপাতাল নিজের মাকে অ্যাম্বুলেন্স দেয়নি, কোন মাকে? যেই মা এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই মা আজীবন সংগ্রামী মা বেগম খালেদা জিয়াকে তার মুমূর্ষু অবস্থায় এই রাজধানীর একটি হাসপাতাল, এই বাংলাদেশের একটি হাসপাতাল অ্যাম্বুলেন্স এবং একটি জরুরি চিকিৎসার জন্য ইনজেকশন দেয়নি। সেই মায়ের সন্তান আজকে দেশের প্রধানমন্ত্রী, ক্ষমতা আছে, রাষ্ট্রযন্ত্র আছে, সব কিছু আছে, তারপরও সেই প্রতিশোধের দিকে না গিয়ে দেশবাসীর জন্য, সাধারণ মানুষের জন্যে অত্যাধুনিক প্রযুক্তি এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম সহ
অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন, এটি শুধু রাজনীতি না, এটি মানবতার অনন্য একটি দৃষ্টান্ত, অনন্য উদাহরণ। মিরাজ হোসেন গাজী, ওপেন মিডিয়া সেল থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তোমার শূন্যতা কতটা গভীর মা, তুমি জানলে যেতে পারতে না। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। ওপেন মিডিয়া সেল।